এই মুভিটির একটি অজানা ফ্যাক্টস হলো, যখন এই মুভিটি নেটফ্লিক্সে রিলিজ করেছিল তখন সেখানে বলা হয়েছিল নেটফ্লিক্সে রিলিজ করা এটি ওয়ান অফ দ্য স্কেরিয়েস্ট হরর মুভি এভার মেড। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এর এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির কাহিনী 1991 সালে মাদ্রিদ শহরে ভেরোনিকা নামক 15 বছরের একটি মেয়েকে কেন্দ্র করে শুরু হয়। ভেরোনিকা তার মা, ভাই অ্যান্টনিও এবং দুই বোন আইরিন ও লুসিয়ানের সাথে থাকতো। বাবার কিছুদিন আগে মৃত্যু হওয়ায় সংসার চালানোর জন্য তাদের মা একটি নাইট বারে কাজ করত। তাই ভেরোনিকা তার নিজের পড়াশোনা ছাড়াও তিন ভাই বোনের খেয়ালও তাকে রাখতে হতো। 12ই জুন 1951 সাল ভেরোনিকা ও তার তিন ভাই বোন বাকি দিনগুলোর মতোই স্কুলে যায়। কিন্তু আজকের দিনটা স্পেশাল ছিল, কারণ আজ পূর্ণ সূর্যগ্রহণ। তাই আজকের এই গ্রহণ দেখানোর জন্য সবাইকে স্কুল থেকে ব্যবস্থা করা হয়। গ্রহণের আগে স্কুলে একটি স্পেশাল ক্লাস নেওয়া হয়, যেখানে গ্রহণ সম্পর্কিত তথ্য সবাইকে জানানো হয়। টিচার বলেন, প্রাচীনকালে গ্রহণের সময় মানব বলিদান দেওয়া হতো, আর গ্রহণ চলাকালীন মানুষ যে কোনো শয়তানকে মনুষ্য জগতে নিয়ে আসতে পারে। এদিকে ভেরোনিকা এই গ্রহণ দেখার থেকেও পিছনে লুকিয়ে থাকা রিচুয়ালস এর দিকে আগ্রহী ছিল। তাই জন্য তার বন্ধু রোজার সাথে সে একটু প্ল্যান করে। তাই জন্য গ্রহণ চলাকালীন স্কুলের সকল বাচ্চারা যখন ছাদে ছিল, তখন ভেরোনিকা, রোজা আর ডায়না এই তিনজন স্কুলের বেসমেন্টে যায় একটি রিচুয়াল করার জন্য। প্ল্যান অনুযায়ী তারা একটি ওয়েজা বোর্ড নিয়ে আসে, কারণ ডায়না তার মৃত বয়ফ্রেন্ডের আত্মাকে ডাকবে বলে, আর এইদিকে ভেরোনিকা তার মৃত বাবাকে প্ল্যানচেট করে ডেকে আনতে চেয়েছিল। এরপর ভেরোনিকা তার বাবার একটি ছবি নিয়ে তারা তিনজন সামনের একটি ছোট কাচের গ্লাসের উপর আঙুল রেখে এই প্ল্যানচেট প্রক্রিয়া শুরু করে। কিছুক্ষণ পরে গ্লাসটি এদিক ওদিক সরে যেতে শুরু করে, এবং তারপরই এটি এমন গরম হয়ে যায় যে তার উপর আঙুল রাখা যাচ্ছিল না। আর গ্রহণ শুরু হলে এই গ্লাসটি হঠাৎ ফেটে যেতেই ভেরোনিকার আঙুল কেটে রক্তের ফোঁটা এই বোর্ডের উপর পড়তেই বোর্ডটি দুভাগে বিভক্ত হয়ে যায়, এবং সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে থাকে। আর হঠাৎ করে ভেরোনিকা রোজার কানে ফিসফিস করে কিছু কথা বলা শুরু করে। তখনই ডায়না ও রোজা ভয় পেয়ে যায়, আর পরক্ষণেই ভেরোনিকা বিকটভাবে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তখন দেখে বোঝা যায় ভেরোনিকা কোনো কারণে পজেসড হয়ে গেছে। এরপর তার চোখ স্কুলের ডক্টরস রুমে খোলে। চেক আপ করে ডক্টর বলেন আয়রন ডেফিসিয়েন্সির কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এবার স্কুল থেকে ফেরার সময় একজন সিস্টার তিনি উপরের ব্যালকনি থেকে অদ্ভুতভাবে ভেরোনিকাকে দেখছিলেন। কিন্তু অবাক ব্যাপার হলো যে তিনি অন্ধ ছিলেন, তাহলে কিভাবে তিনি ভেরোনিকার দিকে একভাবে দেখছিলেন? বাড়িতে ফেরার পর থেকেও তার সাথে কিছু অস্বাভাবিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে থাকে, যেমন খাবার সময় কোনো অদৃশ্য শক্তি তার হাত ধরে থাকতো। মাঝে মাঝে সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলতো। সাথে তার কাঁধে কারুর হাতের ছাপ লক্ষ্য করত। এক রাতে সে যখন অ্যান্থনিওকে স্নান করাচ্ছিল, তখন তার রুমে কিছু আওয়াজ শুনতে পেলে সেখানে যেতে রুমের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। তখনই অ্যান্থনিও জোরে চিৎকার করতে থাকে। কোনো রকমে ভেরোনিকা সেখানে পৌঁছালে দেখে কোনো কারণে তার ভাইয়ের বাথটবের গরম জলের নলটি খুলে গেছিল, ফলে তার ভাইয়ের গোটা শরীর পুড়ে যায়। ভেরোনিকা সময় নষ্ট না করে তাকে সেখান থেকে বের করে তার গোটা শরীরে মলম লাগিয়ে দেয়। সেদিন রাতে ভেরোনিকা স্বপ্নে বাবাকে তার নাম ধরে ডাকতে শুনতে পায়, আর তখনই তার বিছানা থেকে একাধিক শয়তানের হাত বেরিয়ে আসে তাকে জাগতে ধরে। কিন্তু তখনই তার ঘুম ভাঙলে দেখে চারিদিকে সবকিছুই নর্মাল আছে। পরের দিন স্কুলে গেলে বন্ধুরা তাকে ইগনোর করলে সে অনেক ডিপ্রেসড হয়ে বেসমেন্টে গেছিল। সেখানে সেই সিস্টারের সাথে দেখা হলে তিনি বলেন তারা যে প্ল্যানচেট প্রক্রিয়াটি সেই বোর্ডের সাহায্যে শুরু করেছিল সেটা অসম্পূর্ণ রয়ে গেছে, কারণ নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া একবার শুরু করে যদি সেটাকে শেষ না করা হয় তাহলে সেই শয়তান মনুষ্য জগতেই থেকে যায়। আর এই মুহূর্তে তার বাবার জায়গায় একটি অন্য শয়তান চলে এসেছে এই জগতে, যার থেকে ভেরোনিকার ক্ষতি হতে পারে, এবং এই শয়তান তাকে কখনোই ছাড়বে না, আর এই মুহূর্তে তার সাথেই আছে। তিনি আরো বলেন এইরকম কিছু অস্বাভাবিক গতিবিধি সে নিজেও দেখতে পেত, তাই জন্য সে নিজেই নিজের চোখ নষ্ট করে দিয়েছে। সিস্টারটি বলেন এইরকম আত্মাকে দেখার জন্য চোখের প্রয়োজন পড়ে না, কারণ তিনি তাদের উপস্থিতি অনুভব করতে পারেন। আর এই কারণে সিস্টার সেদিন ব্যালকনি থেকে ভেরোনিকার দিকে দেখছিলেন। কথার শেষে তিনি ফিসফিসিয়ে ভেরোনিকার কানে বলেন যে প্রক্রিয়া শুরু করেছে সেটাকে দ্রুত যে কোনোভাবেই হোক শেষ করো। ঘরে ফিরে এলে ভেরোনিকা গোটা ঘরে চারিদিকে সুরক্ষা চিহ্ন এঁকে লাগিয়ে দেয়, যাতে তার ভাই বোনের উপর কোনো প্রভাব না পড়ে। কিন্তু এই সবকিছুই বৃথা হয়ে যায়, কারণ একটি ছায়া আকৃতি শয়তান এসে সবকটি চিহ্ন জ্বালিয়ে দেয়। এইদিকে আমরা দেখি সেই শয়তানটি লুসিয়ার উপরে হামলা করে তার শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করলে ভেরোনিকা তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। কিন্তু অবাক ব্যাপার হলো যে লুসিয়া ভয় পেয়ে বলতে থাকে ভেরোনিকা নিজেই তার গলা টিপেছিল। ভেরোনিকা তাদের বোঝায় এই বাড়িতে একটি শয়তান রয়েছে যার কারণে এই সব হচ্ছে। সে রাতেই ভেরোনিকা স্বপ্ন দেখে লুসিয়া তার আঙুল ছিঁড়ে খাচ্ছে, আর তার ভাই তার গলা টিপছে, এবং মা এসে তাকে মারতে আসতেই পরক্ষণে ভেরোনিকার ঘুম ভেঙে গেলে দেখে তার বিছানায় রক্ত।
আর গদিটা উল্টাতেই দেখে সেখানে কোনো শয়তান আকৃতির একটি কালো ছাপ হয়ে থাকতে। তখনই তার সন্দেহ হতে সে বাড়ির সবকটি গদির তলা চেক করলে এইরূপ কালো ছাপ দেখতে পায়। অ্যান্টনিও ভেরোনিকাকে বলে এক রাতে বাবা তার সাথে দেখা করতে এসেছিল এবং বলেছিলেন সে অ্যান্টনিওকে তার সাথে নিয়ে যাবে। ভেরোনিকা বলে এইরকম কোনো ঘটনার দিকে সে যেন নজর না দেয়, আর ভয় পেলে সে যেন সবার আগে ভেরোনিকাকেই ডাকে। এরপর ভেরোনিকা আবার সেই সিস্টারের সাথে দেখা করে এবং এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার কথা জিজ্ঞাসা করতে তিনি তাকে বলেন যেমন করে হোক এই প্ল্যানচেট প্রক্রিয়া শেষ করে এই শয়তানকে বিদায় জানাতে হবে। এই কথা মতো ভেরোনিকা রোজার বাড়িতে গিয়ে তাকে এই প্রক্রিয়ার সাথে যোগদান করতে বললে সে সরাসরি না করে দেয়, যার কারণে ভেরোনিকা প্রচন্ড একা হয়ে পড়ে। তাই সে সিদ্ধান্ত নেয় এই প্রক্রিয়া তার ভাই বোনদের সাথে করবে। প্ল্যান অনুযায়ী সেই রাতে ভাই বোনদের ডেকে ওইজা বোর্ড নিয়ে ভেরোনিকা এই প্রক্রিয়া শুরু করে এবং অ্যান্টনিওকে বলে এই বাড়ির সব জায়গায় সুরক্ষা চিহ্ন লাগিয়ে দিতে। কিন্তু সে ভুলবশত তার উল্টোটাই করে বসে, অর্থাৎ সে শয়তানের চিহ্ন বানিয়ে ফেলে। প্ল্যানচেট শুরু করলে ভেরোনিকা শয়তানকে এই জগৎ থেকে চলে যেতে বললে শয়তান মানা করে। শত প্রচেষ্টা করলেও ভেরোনিকা ব্যর্থ হলে শয়তান তার আসল রূপে পরিবর্তিত হয়ে তাদের উপর হামলা করে। তাই নিরুপায় হয়ে ভেরোনিকা শেষে পুলিশকে ফোন করলে এইদিকে শয়তান অ্যান্টনিওকে তার সাথে নিয়ে যায়। লুসিয়া এবং আইরিন ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলে ভেরোনিকা তার ভাইকে খুঁজতে আবার ঘরের ভিতরে প্রবেশ করে। অ্যান্টনিওকে একটি আলমারির ভিতরে খুঁজে পেলে ভেরোনিকা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে নিজের চোখ কান বন্ধ করে ভেরোনিকার নাম ধরে ডাকতে থাকে। তখনই একটি অদ্ভুত ব্যাপার সবার সামনে আসে। আসলে ভেরোনিকা বুঝতে পারে এই শয়তান তাদের ঘরে নয় বরং তার নিজের শরীরের মধ্যেই রয়েছে এবং সে নিজেই তার ভাইকে গরম জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু শয়তান কন্ট্রোল ছেড়ে দিতেই ভেরোনিকার জ্ঞান ফিরলে সে নিজেই আবার জল থেকে বাঁচায়। অর্থাৎ এই ঘরে যা কিছু হয়েছে তার জন্য ভেরোনিকা নিজেই দায়ী। এই পুরো ঘটনাটি বুঝতে পারার পর ভেরোনিকা একটি ভাঙা কাচের টুকরো নিয়ে নিজের গলা কাটতে গেলে শয়তান তাকে এই কাজে বাধা দিতে চেষ্টা করে। এইদিকে পুলিশ সেখানে এসে পৌঁছালে তারা ঘরের ভিতর ঢুকলে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পুলিশ দেখে ভেরোনিকার শরীর হাওয়ায় ভাসমান অবস্থায় আছে এবং হঠাৎ চিৎকার করার পর তার শরীর নিজের থেকেই মাটিতে পড়ে যায়। পুলিশ তাদের সকলকে বাড়ি থেকে উদ্ধার করে ভেরোনিকাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠায়। পুলিশ এই ঘরে তল্লাশি করতে গিয়ে দেখে এখানে একটি ভেরোনিকা ছবি পড়ে আছে এবং তারপরেই সেই ছবিতে হঠাৎ আগুন লেগে গেলে হসপিটাল থেকে খবর আসে ভেরোনিকা আর নেই, অর্থাৎ তার মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখি সেই পুলিশ অফিসারকে ভেরোনিকার ডেথ রিপোর্ট তৈরি করতে। সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এটি একটি অস্বাভাবিক মৃত্যু এবং এর জন্য শয়তান দায়ী, যে কোনো রকম প্রক্রিয়ার কারণে মনুষ্য জগতে প্রবেশ করেছিল। এরপর এই মুভিটিতে একটি চমকানো কথা বলা হয়, যেখানে দেখানো হয় এই মুভিটি স্পেনের একটি সত্য ঘটনার উপর কেন্দ্র করে বানানো, যেখানে প্রথমবারের মতো কোনো মৃত্যুর জন্য একটি শয়তানকে দায়ী করা হয়েছিল। মুভিটি এখানেই শেষ হয়। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।